জুলাই শহীদ জসিমের কন্যা লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার। সংঘবদ্ধ ধর্ষণের মানসিক চাপ থেকে আত্মহনন, দ্রুত বিচার দাবি স্বজনদের। শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের আন্দোলনে ইউআইইউ উপাচার্য, ডিন, বিভাগীয় প্রধানদের একযোগে পদত্যাগ। ভিসি ছাড়া বাকিদের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের। পুরোটাই সিন্ডিকেট ওয়াইজ মাফিয়াদের মতো তারা সিন্ডিকেট নিয়ে বের হয়ে যেতে যাচ্ছে, যাতে পুরো ভার্সিটি অচল হয়ে যায়। আমরা যারা আন্দোলনরত স্টুডেন্ট ছিলাম তাদের ছাত্রত্ব বাতিলের হুমকিও এই পর্যন্ত দেওয়া হয়েছে। পোশাক শিল্পে টানাপোড়েন থাকলেও রপ্তানি চাঙা। প্রথম ৯ মাসে প্রবৃদ্ধি ১১%। মার্কিন শুল্ক নীতি মোকাবিলায় কৌশল নির্ধারণের পরামর্শ। সময়মতো বাড়ি ভাড়া করায় এবার হজে ভিসা জটিলতার শঙ্কা নেই। কঠোর নজরদারির মধ্যে থাকবে এয়ারলাইন্স ও এজেন্সি। স্বাগত। এখন বাজারে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। জুলাই আন্দোলনের শহীদ জসিমের কন্যা লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেল রাতে রাজধানীর শেখের টেক এলাকায় ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। স্বজনরা বলছেন, গেল 18 মার্চ পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর মানসিক চাপ থেকেই আত্মহননের পথ বেছে নেন লামিয়া। খবর পেতে রাতেই হাসপাতালে ছুটে আসেন বিএনপি, এনসিপির নেতাকর্মী এবং জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত জানাবেন ওমর ফারুক। জুলাই আন্দোলনে হারিয়েছেন স্বামীকে, আর এখন হারালেন আদরের কন্যা লামিয়াকে। মাত্র কয়েক মাসের ব্যবধানে স্বামী ও সন্তান হারিয়ে বাক্রুদ্ধ হয়ে পড়েন শহীদ জসিমের স্ত্রী। বাবার কবর জিয়ারত করতে গিয়ে পটুয়াখালীতে গেল 18 মার্চ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন জুলাই আন্দোলনের শহীদ জসিমের কন্যা লামিয়া। এরপর নিয়মিত চিকিৎসা নিলেও মানসিক অবস্থার উন্নতি হয়নি। শনিবার দিবাগত রাতে রাজধানীর শেকেরটেক এলাকায় ভাড়া বাসায় আত্মহননের চেষ্টা করেন তিনি। পরে পুলিশ এসে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনরা জানান, মামলা হলেও ধর্ষকদের পরিবার প্রভাবশালী হওয়ায় মামলা প্রত্যাহার করতে প্রতিনিয়ত হুমকি দেওয়া হয়। দোষীদের কঠোর শাস্তির দাবি স্বজনদের। আর ও তো গ্রামের বাড়িতেই থাকতো। এক সপ্তাহ আগে আসছে ওরে ডাক্তার দেখানোর জন্য। নিউরোসায়েন্সে ডাক্তারও দেখাইছে, আগামীকালকে বাড়ি যাওয়ার কথা। ওই জায়গায় গেছে, আইসে দেখে দরজা আটকানো। এই ঘটনা আসামি পক্ষের যারা ওরা প্রভাবশালী, ওরা মুন্সি বংশ, আর ওর মামার বংশ একটু নর্মাল, তাই ওদের যাদের বংশ প্রভাব বেশি গ্রাম অঞ্চলে তাদের একটা প্রভাব সবসময় থাকে। তাদের একটা শক্তিশালী একটা প্রভাব আছে। তার মামাও আমি শুনছি 2জন উকিল, 1 নম্বর আসামির মামাও 2জন উকিল। আমি এই ধরনের কথা শুনছি। যেভাবেই হোক তারা বাইর করবে, জমি ক্ষেত সব বেচা লাগে, তারপর তারা বুঝে নেবে বিষয়টা। এরকমও কথা বলছে, কিন্তু এই হুমকি ধুমকি দেওয়ার কারণেই হয়েছে। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন বিএনপি, এনসিপির নেতাকর্মী ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। এদের ফাঁসি কার্যকর করতে হবে এবং এটা মানুষের সামনে আসলে দৃশ্যমান হতে হবে। সেটা যদি সামনে উন্মুক্ত জায়গায় করতে পারে, উন্মুক্ত জায়গায় না পারলে সেটার ছবি বা ভিডিও ফুটেজ মানুষের চোখের সামনে আসা উচিত। শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। ফ্যাসিবাদকে বিদায় করতে যে যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, এখন তার পরিবার, তাদের ছেলে মেয়ে এইভাবে ধর্ষিত হবে 5ই আগস্টের পরে, এটা আমরা কিভাবে নিতে পারি? এ বিষয়ে আদাবর থানা পুলিশ বলছে, সুরতহাল সম্পন্ন হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সম্ভবত পিএম হবে, পিএম হওয়ার পরে লাশ হস্তান্তর হবে। ডাক্তার বলতে পারবে, হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারে। আমাদের কার্যক্রম আমরা শেষ করে জমা দিয়ে যাব সবকিছু। ওমর ফারুক, এখন, ঢাকা। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া পদত্যাগ করেছেন।
এছাড়াও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং ইনস্টিটিউটের পরিচালক। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। এই সময় ফেসবুকে পোস্টে উপাচার্যের পদত্যাগপত্র এবং 10 জন ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকের স্বাক্ষর করা পদত্যাগপত্রের ছবি শেয়ার করা হয়। তবে শিক্ষার্থীরা বলছেন তারা শুধু ভিসি ও সিএসসি বিভাগের প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়কে অচল করে ভিসি এক ধরনের সিন্ডিকেট তৈরি করায় অন্যান্য বিভাগের প্রধানরাও পদত্যাগ করেছেন। এ সময় অন্যান্য বিভাগীয় প্রধানদের পদত্যাগপত্র প্রত্যাহার না করা পর্যন্ত শিক্ষার্থীরা অনশন এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমাদের শুধু ভিসি স্যারের পদত্যাগ, সেইখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল যেটা আছে তারা পুরোটাই সিন্ডিকেট ওয়াইজ মাফিয়াদের মতো তারা সিন্ডিকেট নিয়ে বের হয়ে যেতে যাচ্ছে, যাতে পুরো ভার্সিটি অচল হয়ে যায়। এই ক্ষেত্রে তারা চাচ্ছে যে তাদের সিন্ডিকেটটা চলুক এবং তারা নানা রকমভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার চেষ্টা করতেছে। নেট অফ করে দেওয়া হয় এবং সব কিছু অফ করে দেওয়া হয় এবং বিভিন্নভাবে আমাদেরকে সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে হুমকি দেওয়া হয় এবং আমরা যারা আন্দোলনরত স্টুডেন্ট ছিলাম তাদের ছাত্রত্ব বাতিলের হুমকিও এই পর্যন্ত দেওয়া হয়েছে। নানা সংকটের পরেও রপ্তানিতে গতি ধরে রেখেছে তৈরি পোশাক শিল্প। সেপ্টেম্বরে বাজার হঠাৎ অস্থির হলেও ক্রয়াদেশ কমেনি। অর্থবছরের প্রথম 9 মাসে $3025 কোটি রপ্তানি হয়েছে, যা একই সময়ের তুলনায় প্রায় 11% বেশি। অপ্রচলিত বাজারেও বেড়েছে রপ্তানি। এত সুখবরের মধ্যেও ট্রাম্পের নতুন শুল্ক নীতি ভাবনায় ফেলেছে এই খাতের উদ্যোক্তা ও শিল্প মালিকদের। শুল্ক সমস্যার সমাধান না হলে শীর্ষ এই রপ্তানি খাতের সম্ভাবনা চাপে পড়তে পারে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। মুন্নাফ রশিদের প্রতিবেদন। গেল 5 আগস্ট কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর সেপ্টেম্বরের শুরুতে হঠাৎ অস্থির হয়ে ওঠে তৈরি পোশাক খাত। মাসখানেক চলা সে অস্থিরতায় কালো মেঘ জমে তৈরি পোশাকের ভাগ্যাকাশে। কমে যায় পোশাক উৎপাদন, স্থানান্তর হতে থাকে ক্রয়াদেশ। তবে সেই মেঘ গাঢ় হওয়ার আগেই বৃষ্টি হয়ে ঝরে পড়ে, ঘুরে দাঁড়ায় প্রধান রপ্তানি খাত। হিসাব বলছে, পোশাক খাতের অস্থিরতায় রপ্তানিতে প্রভাব পড়েনি খুব একটা। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে $3025 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 11% বেশি। যেখানে সবচেয়ে এগিয়ে ইউরোপীয় ইউনিয়নের বাজার। মোট পোশাকের প্রায় 50% রপ্তানি হয়েছে এ বাজারে। যুক্তরাষ্ট্রে 19%, যুক্তরাজ্যে 11% আর কানাডায় রপ্তানি হয়েছে 3%। ইতিবাচক ধারার প্রবৃদ্ধি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যবসায়ীদের। যে সময় ফ্যাক্টরিটি বন্ধ ছিল জুন থেকে অগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি, ওই সময়টি কিন্তু আমাদের একটু লো সিজন যায়। ওই সিজনটাতে আশুলিয়াতে শুধু একটি অঞ্চল ইম্প্যাক্টেড হওয়ার কারণে বাকি যেগুলো আমাদের গার্মেন্টস প্রডিউসিং ডেস্টিনেশন আছে, গাজীপুর, ভালুকা, কোনাবাড়ি, চিটাগং, এগুলো কিন্তু প্রচণ্ডভাবে সাপোর্ট দিয়েছে। এই কারণেই আমাদের মোটামুটি গ্রোথটি পজিটিভ আসতে সক্ষম হয়েছে। চ্যালেঞ্জগুলো যদি আমরা ঠিকমতো মোকাবেলা করতে পারি, ভালো গ্রোথ নিয়ে আমরা এই বছরটি 2024-25 আমরা এক্সিট করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এক্সটার্নাল কস্ট আপনি কন্ট্রোল করতে পারেন না, ইন্টারনাল যে কস্টটা আছে সেটা তো আপনার কন্ট্রোল। এখন যদি সেইটাকে আপনি কম্পিটিটিভ না রাখেন, তাহলে অন্য দেশের সাথে কিন্তু আপনার সক্ষমতাটা কমে যাচ্ছে। আমরা সক্ষমতা যত বেশি ধরে রাখতে পারবো, তত বেশি আমাদের উন্নতি করার সুযোগ আছে। অপ্রচলিত বাজারেও বেড়েছে তৈরি পোশাক রপ্তানি। অর্থবছরের প্রথম 3 প্রান্তিকে অপ্রচলিত বাজারে মোট $512 কোটি পোশাক রপ্তানি হয়েছে, যা মোট রপ্তানির প্রায় 17%। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় 7% বেশি। তবে এমন সুখবরের মধ্যেও ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে টান পড়েছে প্রবৃদ্ধির সুতোয়। এর সুষ্ঠু সমাধান ছাড়া শীর্ষ রপ্তানি খাতের জৌলুস হারানোর শঙ্কা ব্যবসায়ীদের। 3 মাসের জন্য স্থগিত করা হলো, সেটির বেনিফিট বাংলাদেশ খুব একটা পাবে না, কারণ এইটি হলো আমেরিকাতে এন্ট্রি পর্যন্ত হলো 3 মাস। তার মধ্যে আমাদের 60 দিন, 60 থেকে 70 দিন আমাদের ট্রানজিট টাইম চলে যায়। তো এখানে আমরা শুধু 10 থেকে 15 দিনের একটা অ্যাডভান্টেজ পাবো। যে কোনো মূল্যে এই ট্যারিফ চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হবে এবং এই ট্যারিফ থেকে আমরা একটা গুড আউটকাম নিয়ে আসতে পারি। একটা ট্রেড ব্যালেন্স, একটা গুড ট্রেড টিটি যদি আমরা করে ফেলতে পারি, তাহলে আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবো। গ্রোথ উইল ডেফিনেটলি কাম ইন এ বিগ ওয়ে। 2018 থেকে আপনি যদি দেখেন, চায়নার ব্যবসা ইউএসএ থেকে তো রিমার্কেবলি ডাউন করেছে। প্রায় $15-16 বিলিয়ন অলরেডি ব্যবসা ওখান থেকে, আমি গার্মেন্টসের কথা বলছি, সরে গেছে। তো এই ব্যবসাটা তো কেউ না কেউ আমরা শেয়ার করেছি। কিন্তু যদি আবার আমাদের ট্যারিফ বাড়ায় দেয়, তাহলে আমরা সেটা সে পরিমাণে সুবিধাটা পাবো না। সো এখানেই আসছে নেগোসিয়েশনের কথা। কম্পিটিটরদের থেকে আমাদের ট্যারিফটা যাতে না বাড়ে। এখন সেটা আপনি ইম্পোর্ট বাড়ায়া করেন, এক্সপোর্ট
বাড়ায়া করেন, দ্যাটস অ্যানাদার চ্যাপ্টার। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে যে পরিমাণ শুল্ক অব্যাহত রয়েছে তার উপর নতুন করে আবারও বাড়লে উৎপাদকরা ক্ষতির মুখে পড়বেন বলে মনে করেন অর্থনীতিবিদরা। বলেন, এ সময় উৎপাদন খরচ যেমন বাড়বে তেমনি পোশাকের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন রপ্তানিকারকরা। যদি 10% যদি ট্যারিফ থাকে, হয়তো ওখানে 102 টাকা, 3 টাকা, 4 টাকা হয়ে যাবে, কিন্তু 110 টাকা কিন্তু হবে না। ফলে যেটুকু ট্যারিফ হবে পুরোটাই আমেরিকার দামের উপর যাবে না, বেশিরভাগটা আসবে যে তারা যেখান থেকে কিনে নিয়ে যাচ্ছে সেখানকার দামটাকে সাপ্রেস করবে। তাহলে আমাদের যারা প্রডিউসার তাদের কি মার্জিন কমে যাবে। শুধু মার্জিন কমে যাবে না, আমাদের যারা স্মল আছে একেবারে এই কাছাকাছি খুব বেশি মার্জিন নিচ্ছে না, তারা অনেকেই চাপে পড়ে যাবে, হয়তো দেখা যাচ্ছে তারা পারবে না। এদিকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের উপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করলেও এ সময় পাল্টা শুল্ক ন্যূনতম 10% কার্যকর হবে। তাই এ সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক সমস্যার সমাধানের পরামর্শ অর্থনীতিবিদদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামের বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃত্ব আর নির্বাচন নিয়ে অস্থিরতা। চট্টগ্রাম কাস্টমস এজেন্ট, বন্দর চেম্বার, শিপিং এজেন্ট সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব নিয়ে মুখোমুখি দুপক্ষ। কিছু সংগঠন বিনা ভোটে পদ দখলের চেষ্টায় ক্ষুব্ধ সাধারণ ব্যবসায়ীরা। এদিকে 7 মাস পর চট্টগ্রাম চেম্বারের সব পরিচালক পদত্যাগের পরে প্রশাসক নিয়োগ হলো। দ্রুত নির্বাচন দিয়ে যোগ্য নেতৃত্ব চান ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বাণিজ্যের প্রবেশদ্বার প্রধান সমুদ্র বন্দরের অবস্থানের কারণে দেশের 40% ব্যবসা নিয়ন্ত্রিত হয় চট্টগ্রাম থেকে। স্থানীয় ও জাতীয় নীতি প্রণয়নে চট্টগ্রাম চেম্বার সহ এ অঞ্চলের বাণিজ্য সংগঠনগুলো আলাদা গুরুত্ব বহন করে। এসব সংগঠনে বিগত সময়ে একচেটিয়া আধিপত্য দেখিয়ে গেছে পতিত আওয়ামী সমর্থিতরা। বিশেষ করে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ 16 বছর ধরে কুক্ষিগত করে রেখেছিল সাবেক এমপি এম এ লতিফ ও এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের পরিবার সহ তাদের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী। অনেকটা বিনা ভোটে টানা 4 বার সভাপতি ছিলেন মাহবুবুল আলম। পরে চট্টগ্রাম চেম্বারের কোটায় তিনি এফবিসিসিআই সভাপতি হন। আর 2023 সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 24 জন পরিচালক নির্বাচিত হন। এই সময় সভাপতি করা হয় এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজকে, আর সহসভাপতি হন মাহবুবুল আলমের মেয়ে রাইসা মাহবুব। যদিও সরকার পতনের পরিবর্তিত প্রেক্ষাপটে ব্যবসায়ীদের আন্দোলনে পদত্যাগ করে সভাপতি সহ পুরো পরিচালনা পর্ষদ। পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশাকে করা হয় প্রশাসক। বর্তমানে দৈনন্দিন রুটিন কাজ চললেও 8 মাস ধরে ব্যবসায়িক নেতৃত্ব না থাকায় যথাযথ সেবা না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। তাই প্রয়োজনীয় আইনি সংস্কার শেষে দ্রুত নির্বাচন চান তারা। প্রশাসক তো একজনের দ্বারা তো ইট ইজ নট পসিবল সব জায়গায় রিপ্রেজেন্ট করা। বিশেষ করে ব্যবসায়ীদের দৈনন্দিন অনেক কিছু আছে। যত তাড়াতাড়ি সম্ভব একটা ইলেকশন দিয়ে স্বচ্ছতার মাধ্যমে এবং ভুয়া ভোটার টাউন এবং গ্রুপকে বাতিল করে তাড়াতাড়ি একটা ইলেকশন হওয়া জরুরি। মানুষটা একজন, উনি বিভাগীয় কমিশনার, প্লাস উনি সম্ভবত ওয়াসারাও আবার নতুন করে হয়েছে, সম্ভবত চিটাগং চেম্বারের প্রশাসক। এতগুলো কাজ বিজেপি কোনটা আছে, এতগুলো কাজ একার পক্ষে সম্ভব না। চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের সাথে সম্পৃক্ত বিভিন্ন বাণিজ্য সংগঠনেও চলছে অস্থিরতা ও নির্বাচন ছাড়াই পদ দখলের মহড়া। এরই মধ্যে বিনা ভোটে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্ব নিয়েছে একটি পক্ষ। নির্বাচন পেছানো হলেও শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনেও চলছে পদ দখলের চেষ্টা। উড্রোয়া লেটারটাও কি অ্যাজ ইউজুয়ালি লেটার পেডে হয়েছে ঠিক, কিন্তু এটা তার ইচ্ছাই হয় নাই, অনিচ্ছায়। যেহেতু ওখানে পেশি শক্তির জোর ছিল, যার কারণে সবাই কি লেটার পেডে সই করে দিয়ে চলে আসছে, নমিনেশন সরকার অটোমেটিকলি উড্র হয়ে গেছে। মানে সিস্টেমেটিক যে নিয়ম প্রতিপালিত হয়েছে, কিন্তু বাস্তবে জনমতের কোনো প্রতিফলন ঘটেনি। তবে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের প্রশাসক বলছেন, ইতিমধ্যেই ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের জন্য বোর্ড গঠন করা হয়েছে। আইন সংশোধনের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কিছু কিছু সংস্কার ইতিমধ্যে আমরা করেছি, যেমন নতুন সদস্যপদ লাভের ক্ষেত্রে যে স্বচ্ছতা,
সেগুলো আমরা নিয়ে এসেছি। ভুয়া সদস্য যদি থাকে সেগুলো চিহ্নিত করার ব্যবস্থা, সেগুলো আমরা হচ্ছে, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল, চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের নিয়ন্ত্রণাধীন, সেগুলো হয়েছে। তবে আইনগত এবং কাঠামোগত কিছু সংস্কারের বিষয়টি এখন পর্যন্ত সুরাহা হয়নি। ব্যবসায়ীরা বলছেন, বিনা ভোটে অযোগ্য লোকজন বিভিন্ন বাণিজ্যিক সংগঠন পরিচালনায় থাকলে পিছিয়ে পড়বে চট্টগ্রাম, ক্ষুণ্ণ হবে ব্যবসায়িক স্বার্থ। হাজারা শিউলি, এখন, চট্টগ্রাম। 29 এপ্রিল হজের প্রথম ফ্লাইট, সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। এবছর সেবার মান বাড়াতে হজ কার্যক্রমে যুক্ত হচ্ছে মোবাইল অ্যাপসও। ধর্ম উপদেষ্টা বলেছেন, এবারের হজ হবে অন্যান্য বারের থেকে ব্যতিক্রম। কঠোর নজরদারির আওতায় থাকবে হজ যাত্রী পরিবহন করা এয়ারলাইন্স ও এজেন্সিগুলো। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে, সময় মতো বাড়ি ভাড়া সম্পন্ন করা এবার ভিসা জটিলতার শঙ্কা নেই। অন্তর্বর্তী সরকারের প্রথম হজের প্রস্তুতি নিয়ে জানাচ্ছেন নাইম আবির। বছর ঘুরে ফের এলো হজের মৌসুম। একদিন পরই আশকোনার এই হজ ক্যাম্প মুসল্লিদের পদচারণায় ভরে উঠবে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোড টু মক্কা চুক্তির অধীনে এবারও বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে হজ ক্যাম্পে। ইতিমধ্যে প্রস্তুত হয়েছে বোর্ডিং ও ইমিগ্রেশন কাউন্টার, বসানো হয়েছে ফ্লাইট পরিচালনা করা 3টি এয়ারলাইন্সের আলাদা বুথ। 2400 যাত্রী ধারণ ক্ষমতার ডরমেটরিগুলোরও করা হয়েছে সংস্কার, বাড়ানো হয়েছে এসির সংখ্যা। আমাদের নিজস্ব বাজেটের আওতায় আমরা কিছু এয়ার কন্ডিশন আমরা স্থাপন করেছি, সেটি প্রায় 65 লক্ষ টাকার মতো। সেখানে আমাদের যে ইমিগ্রেশন বাংলাদেশ বিমানের ইমিগ্রেশন আছে, সৌদি এয়ারলাইন্সের ইমিগ্রেশন আছে, ওখানে বেশ কিছু এসিকে আমাদের রিপ্লেস করতে হয়েছে। বরাবরের মতো এবারও হজের প্রথম ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। 29 এপ্রিল ভোর 3:15টায় জেদ্দার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে বিমানের প্রথম ফ্লাইট। এবার প্রি হজে 118টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের মহাসচিব বলছেন, সময় মতো বাড়ি ভাড়া সম্পূর্ণ করায় এবারে ভিসা জটিলতার সম্ভাবনা নেই। তবে বাড়ি ভাড়ার সময়ের সঙ্গে ফ্লাইটের শিডিউলের সমন্বয়হীনতার শঙ্কা তার। শুরুর দিকে ফ্লাইটের সমস্যা হবে না, যেহেতু বাড়ি ভাড়াটা আগে করা আছে, সেই ক্ষেত্রে ভিসা জটিলতার আমরা আশঙ্কা করছি না। তবে ফ্লাইট শিডিউলে কিছু জটিলতা হতে পারে, কারণ অন্যান্য বার আমরা টিকিট বরাদ্দ পেয়ে টিকিট অনুযায়ী আমরা বাড়ি ভাড়া করি। এবার কিন্তু সৌদি সরকারের চাপে বাড়ি ভাড়া আগে করতে হয়েছে, তখন কিন্তু আমরা টিকিটটা পাইনি। এখন আমাদের বাড়ি ভাড়ার শিডিউলের সাথে এয়ারলাইন্সগুলো মিলিয়ে টিকিট দিতে আমাদেরকে পারছে না। নিজেদের প্রথম হজ ব্যবস্থাপনাকে অন্যান্য বারের থেকে ব্যতিক্রম করতে চায় ধর্ম মন্ত্রণালয়। ধর্ম উপদেষ্টা বলছেন, হজযাত্রী পরিবহন করা 3 এয়ারলাইন্স ও 70 লিড এজেন্সির উপর কঠোর নজর রাখা হচ্ছে। আমরা এইবার হজটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় একটু ব্যতিক্রমধর্মী সুন্দর করে তোলার জন্য আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছি। আমরা যে টিমগুলো নিয়ে যাচ্ছি, তদারকি টিম, ওনারা সরকারিগুলো তো দেখবেনই, বেসরকারি এজেন্সিগুলোর সেবা কার্যক্রমও ওনারা মনিটর করবেন। প্রধান উপদেষ্টার পরামর্শে এরই মধ্যে হজযাত্রীদের জন্য মোবাইল অ্যাপের কাজ শেষ করা হয়েছে। এই অ্যাপস যুক্ত হলে সেবার মানে আমূল পরিবর্তন আসবে প্রত্যাশা ধর্ম উপদেষ্টার। মক্কায় মদিনায় কী কাজ, তার ধর্মীয় রিচুয়ালসগুলো কী কী, আজকের কোন দোয়াটা তিনি পড়বেন, এগুলো মোবাইলের ভিতরে দিতে হবে। এবং ওই মোবাইলের সাথে যুক্ত হয়ে বাংলাদেশে ছেলেরা, মেয়েরা, বাবারা জানতে পারবেন ওনাদের লোক এখন কোথায় আছে। এই উদ্যোগটা ব্যতিক্রমধর্মী, এটা আগে ছিল না। এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উদ্যোগ। সিন্ডিকেট করে হজের প্যাকেজের খরচ বাড়ানো, বিমানের টিকিটের উচ্চমূল্য, ভিসা জটিলতা আর এজেন্সিগুলোর উদাসীনতায় গেল কয়েক বছর ধরে ক্রমাগতভাবে কমেছে হজের নিবন্ধন। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর এবছর ভেঙেছে হজের সিন্ডিকেট, কমেছে বিমানের টিকিটের মূল্য এবং একই সাথে গত বছরের তুলনায় বেড়েছে হজের নিবন্ধনের সংখ্যাও। সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে মোবাইল অ্যাপস। হজের সাথে জড়িতরা বলছেন, এবছর হজ হবে গেল কয়েক বছরের তুলনায় ব্যতিক্রম। তবে কতখানি ব্যতিক্রম সেটি সময় বলে দেবে। আশকোনা হজ ক্যাম্প থেকে নাইম আবির, এখন, ঢাকা। প্রতি বছর বর্ষা মৌসুমে সিলেটে শুরু হয় জলাবদ্ধতা। তবে বর্ষার আগে অন্যান্য বছর খাল পরিষ্কার কার্যক্রম শুরু হলেও এবার দেখা যায়নি এমন দৃশ্য। এতে জলাবদ্ধতার শঙ্কায় সিলেট নগরবাসী।
সিটি কর্পোরেশন বলছে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পগুলো অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সেলিম মিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। সিলেট নগরীর নায়রপুল এলাকা, যেখানে প্রায় ৫,০০০ মানুষের বসবাস। সূর্যের খরতাপ কিংবা শুষ্ক মৌসুমে বাসিন্দাদের মাঝে স্বস্তি থাকলেও অল্প বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, বদলে যায় পুরো এলাকার চিত্র। বিশেষ করে বর্ষায় দুর্ভোগ পৌঁছায় চরমে। একই চিত্র নগরীর অন্যান্য এলাকায়। ভুক্তভোগীরা জানান, জলাবদ্ধতা এখন তাদের নিত্যদিনের সঙ্গী। গ্রীষ্মের বৃষ্টিতেও হাঁটু জলে ডুবে যায় রাস্তাঘাট, বাড়ির সামনের এলাকা। এজন্য অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও সময়মতো খাল ড্রেন পরিষ্কার না করাকে দুশ্চিন তারা। বহুত সরকারও খোলাইছেন, বহুত কাউন্সিলর মেয়রও খোলাইছেন, কেউ কোনটা এগুলো সমাধান করিয়ে দিতে পারছেন। স্থানীয়রা জানান, জলাবদ্ধতা নিরসনে গত বছর ড্রেন পরিষ্কার সহ বিভিন্ন কার্যক্রম চালায় সিটি কর্পোরেশন। এরপরেও কিছু এলাকায় পানি জমে থাকতে দেখা যায়। তবে এবছর বর্ষার আগে এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় সংখ্যায় রয়েছেন তারা। সিলেট পুরোটাই মনে হচ্ছে যে আস্তে আস্তে পানির নিচে চলে যাচ্ছে, যে ধরনের অপরিকল্পিত নগরায়ন চলতেছে। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার কারণে আমাদের যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সিটি কর্পোরেশন যদি একটু মনোযোগ দিত তাহলে এই রাস্তাঘাট এইরকম হতো না। বর্তমান সরকার এবং আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তারা যাতে আমাদের সিলেটের এই জলাবদ্ধতার বিষয়টা সমাধান করেন। নগরীর এমন পরিস্থিতির জন্য সিটি কর্পোরেশনের ব্যর্থতাকেই দায়ী করছেন পরিবেশবিদরা। পাশাপাশি বর্জ্য ফেলার ক্ষেত্রে নাগরিকদের আরও সাবধান হওয়ার পরামর্শ তাদের। যে জায়গায় ড্রেন আছে 4 ফুট, তার পরবর্তীতে যাবে এটা নিচের দিকে ধাবিত হবে, ওখানে গিয়ে দেখা যায় যে উল্টো দিকে ড্রেনেজ করে কোনো মতে দায়সারা গোছের কাজ করছেন সিটি কর্পোরেশন। প্রতি বছরের বন্যার পূর্বেই ছড়া বা খালগুলোকে সম্পূর্ণরূপে পরিচ্ছন্ন করা। আর সিলেট সিটি কর্পোরেশন নাগরিকদের কাছে প্রত্যাশা করে যে এইভাবে যেন নাগরিকরা আবর্জনা না ফেলেন। এদিকে খাল ও নালার বর্জ্য ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত বরাদ্দ না থাকায় জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পগুলো অনেকটাই স্থবির বলছে সিলেট সিটি কর্পোরেশন। বর্তমানে আমরা ওইভাবে বরাদ্দ পাচ্ছি না আসলে, তা আমাদের স্বল্প চেষ্টা চলতেছে। তবে আমরা আশঙ্কিত যে জলাবদ্ধতা আমাদের আসলে হবে আর কি, আমরা পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমটা করতে পারতেছি না। বর্ষা শুরুর আগে নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি নগরীর সর্বস্তরের বাসিন্দাদের। সন্দীপন শুভ, এখন সিলেট। টাঙ্গাইলে সংরক্ষিত বনে প্রতি বছরই আগুন লেগে পড়ে ছাই হয় বনের বৃক্ষ, গুল্মলতা সহ নানা উদ্ভিদ প্রাণী। এতে কমছে গাছপালা, সাথে দখল হচ্ছে বনভূমি। স্থানীয়দের অভিযোগ, বনভূমিতে চাষাবাদ ও বসত ভিটা নির্মাণের জন্য দুর্বৃত্তরা বন কর্মকর্তাদের যোগসাজশেই বনে আগুন লাগায়। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রেঞ্জ কর্মকর্তারা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় বন কর্মকর্তার। বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল, সখীপুর ও মির্জাপুরের বনভূমিতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ছে বৃক্ষরাজি, গুল্মলতা ও প্রাণীরা। আর এভাবেই প্রতি বছর একটু একটু করে পুড়ে ছাই হচ্ছে ঢাকার ফুসফুস খ্যাত মধুপুর গড়ের সংরক্ষিত বন। মির্জাপুর বাঁশতৈল রেঞ্জের মুসারচালা কটমারা সড়কের এক পাশ সবুজে আচ্ছাদিত থাকলেও আরেক পাশ দখলদারদের আগুনে পুড়ে ছাই হয়েছে। বন পুড়িয়ে বসতভিটা তৈরি ও বিক্রির এই দৃশ্যই বলে দেয় পোড়ানোর নেপথ্যের কারণ। তবে চোখের সামনে বন পুড়লেও নির্বিকার কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তাদের যোগসাজশে উদ্দেশ্য প্রণোদিতভাবে বনে আগুন দিচ্ছে প্রভাবশালীরা। পরবর্তীতে বন কর্মকর্তাদের ম্যানেজ করে বনভূমিতে চাষাবাদে জমি বাড়ানো, বসতভিটা তৈরি আর বন কর্তৃপক্ষের নতুন নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে ৯/৬ এর বন্দোবস্তের জন্যই বনে আগুন দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের। যদি আম পাবলিকও ধরায় তাহলে ভিট কর্মকর্তা কোনো পদক্ষেপ নিচ্ছে না কিসের জন্য? তো আমার ধারণা মতে বা আমাদের ধারণা মতে ভিট কর্মকর্তার হাত আছে এই জায়গায়। শুধু বনের জায়গায় কমতেছে না, পশু পাখিও কমতেছে, আমরা অক্সিজেন নেই এটাও কমতেছে। যদি এই জায়গায় আগুন দেওয়ার পর এই আগুনটা যদি আমাদের বাড়ির ওই দিকে যায়, তাহলে মনে করেন ঘরে আগুন ধরবো। আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু এই অক্সিজেন কিনবার গেলে বহু টাকার দরকার, যার কারণে গাছ আমাকে বাঁচিয়ে রাখা দরকার। তবে অভিযোগের বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি রেঞ্জ ও বিট কর্মকর্তারা।
আমাদের হচ্ছে এটা বক্তব্য দেয় হচ্ছে ডিএফও স্যার। এখন আমি সেই স্যারকে ডিঙিয়ে আসলে বিজে বসে বক্তব্য দেওয়াটা হচ্ছে আমার জন্য, আমি তারপরে বললাম যে আমি যেহেতু ট্রেনিংয়ে আছি, সো আমার জন্য হচ্ছে সেন্সিটিভ আর কি। আপনার যা ইচ্ছা আপনি তা লিখে দেন, আমার কোনো বক্তব্য নাই এখানে, বিচারে কোনো বক্তব্য নাই। আমি তো বললাম আমার কোনো বক্তব্য নাই। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন বনে আগুন দেওয়ার ফলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি আরও বাড়বে। যদি এই গাছের পরিমাণ দিনে দিনে কমে যায় তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইডের শোষণের পরিমাণ কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, সে কারণে উষ্ণায়ন বেড়ে যাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে, আমরা আরও বেশি গরম অনুভব করব এবং বিশ্বব্যাপী যে জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিকর দিকগুলো আমরা দেখছি সেগুলো আরও বাড়বে। বিভাগীয় বন কর্মকর্তা বলছেন টাঙ্গাইলে 1,23,876 একর বনভূমির মধ্যে বেদখলে রয়েছে 58,774 একর। তবে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন তিনি। প্রতিনিয়তই এই বনভূমি উদ্ধারের কার্যক্রমটা এবং জবরদখল উচ্ছেদের কার্যক্রম চলতে থাকে। যদি দেখে যে আমাদের বনকর্মীরা যে কোনো একটি খুঁটি গাড়ছে বা কোনো একটি বেড়া লাগাচ্ছে, তো সাথে সাথেই সেটা উচ্ছেদ করা যায়। টাঙ্গাইলে গেল 7 বছরে অন্তত 21,000 একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। এখন টাঙ্গাইল। যশোরের বাজারে বেড়েছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে প্রকার ভেদে কেজি প্রতি সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে যশোরের বড় বাজার থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, কোন সবজির দাম বেশি বেড়েছে জানাবেন? টমেটো, ঢেঁড়স এবং কাঁচা কলা, এই সবজিগুলোর দাম কিন্তু বেড়েছে। সপ্তাহের ব্যবধানে আমরা দেখেছি যে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি বেগুনে বেড়েছে 30 টাকা, বিশেষ করে 50 টাকার বেগুন বর্তমানে 80 টাকা বিক্রি হচ্ছে। পটল আগে 40 টাকা ছিল, সেটি এখন 60 টাকা বিক্রি হচ্ছে। টমেটো 20 টাকা ছিল, এখন 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। এবং ঢেঁড়স 40 টাকা ছিল, সেটি 60 টাকা বিক্রি হচ্ছে। এবং কাঁচা কলা যেটি সেটি 30 টাকা ছিল, সেটি 40 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া উচ্ছে 50 টাকার উচ্ছে 60 টাকা বিক্রি হচ্ছে। কচুরলতি 30 টাকা, ঝিঙ্গে 50 টাকা, মিষ্টি কুমড়া 30 টাকা, প্রতি পিস লাউ কিন্তু 30 থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই যে বাজার ঘুরে আমরা দেখেছি যে সবজির সরবরাহ ভালোই রয়েছে, তবে দাম বেশি রয়েছে। যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে বাজারে সরবরাহ কম রয়েছে। এই যে খরা চলছে সেই মৌসুমে সবজির উৎপাদন কম রয়েছে, সে কারণে দামটি আসলে বেশি রয়েছে। তবে যারা ক্রেতা রয়েছেন তাদের কথা আসলে ভিন্ন। তারা বলছেন যে বাজারে তো পর্যাপ্ত পরিমাণে সবজি রয়েছে, সবজি থাকার পরেও কিন্তু দাম বেড়ে যায়। তারা বলছেন যে ব্যবসায়ীর যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কারণে দামটি তারা বাড়িয়ে দিয়ে থাকেন। তবে একদম খেতে আমরা দেখেছি যে একদম কৃষক পর্যায়ে যে সবজি, সেই সবজির দাম কিন্তু তুলনামূলক অনেক কম। অর্থাৎ পাইকারি বাজার এবং যে খুচরা বাজার, সেই ব্যবধান কিন্তু অনেক বেশি। 20 থেকে 30 টাকা পর্যন্ত যে প্রতিটি সবজির দাম কম বেশি রয়েছে। সেক্ষেত্রে যারা ক্রেতা রয়েছেন তারা আসলে অভিযোগ করেন যে আসলে যারা সাধারণ কৃষক রয়েছেন, যারা ফসল উৎপাদন করেন, সবজি উৎপাদন করেন, তারা আসলে ন্যায্য দাম পান না। মধ্যস্থভোগীদের রয়েছে, যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা কিন্তু দামটা বৃদ্ধি করে, ফলে বাজারে প্রভাব পড়ে। যারা ক্রেতা রয়েছেন তাদের আসলে সমস্যা হয়। এজন্য বাজারের যে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি করেছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ শাফিন। সহকর্মী রিপন হোসেন যশোর থেকে জানাচ্ছিলেন সবজির বাজার নিয়ে। এবারে দেশের বাইরের খবর। চুক্তিভঙ্গ করে পাকিস্তানকে সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে করা এই চুক্তিতে একতরফাভাবে কোনো দেশের তা স্থগিত বা বাতিলের বিধান ছিল না। দুই দেশের দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও এই চুক্তিটি টিকে ছিল। এখন ভারত চাইলেই সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। জম্মু কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় 26 পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক এখন চরমে। হত্যাকাণ্ডের দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে নানা বিধিনিষেধ আরোপ করেছে ভারত, যার মধ্যে অন্যতম সিন্ধু পানি চুক্তি স্থগিতের বিষয়টি, যা নিয়ে পাল্টাপাল্টি হুমকিও দিয়েছে পারমাণবিক শক্তিধর দুই দেশ।
ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত নদীগুলোর পানি বণ্টন নিয়ে 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় একটি চুক্তি হয়। সিন্ধু পানি চুক্তির আওতায় 6টি নদীর পানি দুই দেশের মধ্যে বণ্টন করে দেয়া হয়। চুক্তিতে বিরোধ নিষ্পন্নের ব্যবস্থা থাকলেও একতরফাভাবে তা স্থগিত বা বাতিলের ক্ষমতা নেই কোনো দেশের। সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলের 3টি নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুরের পানি ব্যবহারের অনুমতি পায় ভারত, আর পাকিস্তানকে দেওয়া হয় পশ্চিমাঞ্চলের 3টি নদ নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি। ভারতের নদীগুলো উজানে আর পাকিস্তানের নদীগুলো ভাটিতে অবস্থিত। সিন্ধু এবং এর উপনদীগুলোর উপর বাঁধ ও জলবিদ্যুৎ বিভিন্ন প্রকল্প নিয়ে বিরোধ ও বিতর্কে জড়িয়েছে দুই প্রতিবেশী। পাকিস্তানের অভিযোগ, ভারত অন্যায়ভাবে উজানে বাঁধ নির্মাণ করে পানির প্রবাহ কমিয়ে দিচ্ছে। পাকিস্তানের সেচ নির্ভর কৃষির 80% পানির যোগান আসে এসব নদী থেকে। এদিকে ভারত বলছে অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে সিন্ধু পানি চুক্তি স্থগিতে পাকিস্তানের পানি প্রবাহে তাৎক্ষণিক প্রভাব পড়বে না, কারণ কয়েক বিলিয়ন ঘনমিটার পানি আটকে রাখার সক্ষমতা ভারতের নেই। তবে বাঁধ থেকে পানি ছাড়া বা বন্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানকে দেয়া বন্ধ করে দেবে নয়াদিল্লি। এছাড়াও চুক্তি স্থগিতের ফলে শুষ্ক মৌসুমে ভারতের ন্যূনতম পানি ছাড়ার বাধ্যবাধকতাও থাকছে না। ভারতের এমন পদক্ষেপে অনিশ্চয়তায় পড়তে পারে পাকিস্তানের কৃষি ব্যবস্থা। দেশটির কৃষি গবেষণা সংস্থা জানায়, পানির প্রবাহ অনিয়মিত হলে ক্ষতিগ্রস্ত হবে গোটা কৃষি ব্যবস্থা। ফলন কমবে সেচ নির্ভর আখ, গম, ধানের মতো ফসলের। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে 3টি যুদ্ধ ও কূটনৈতিক সম্পর্কের নানা উত্থান পতনের মধ্যেও চুক্তিটি টিকে ছিল। তানভীর জানি, এখন বিশ্ব। ভারত পাকিস্তান পরস্পর নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়ার সিদ্ধান্তে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে দুই দেশের বেশ কয়েকটি পরিবার। স্বামী সন্তান পাকিস্তানের নাগরিক হওয়া সত্ত্বেও ভারতীয় পাসপোর্ট থাকায় সীমান্তে বাধার মুখে পড়তে হচ্ছে বহু নারীকে। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন। অনুদ্ধা ইমরান 20 বছর আগে এক পাকিস্তানি ছেলেকে বিয়ে করেন ভারতীয় এই নাগরিক। রয়েছে একাধিক কন্যা সন্তানও। আবেদন করা সত্ত্বেও বিয়ের এত বছর পরেও মেলেনি পাকিস্তানের নাগরিকত্ব। তাই এবার ভারত পাকিস্তান সীমান্তে বাধার মুখে অনুদ্ধা। ভারতীয় পাসপোর্টধারী হওয়ায় যেতে পারবেন না পাকিস্তান ভূখণ্ডে। ये मेरी बच्चा दोनों पाकिस्तानी नेशनल है। मैं वहाँ पे शादी होकर गई हूँ, 20 साल हो गए। मैंने अपनी नेशनलिटी वहाँ अप्लाई की हुई है। मुझे नेशनलिटी मिली नहीं है। मेरे पास पूरा नेशनलिटी का मेरा स्लिप है, मेरे हस्बैंड की पूरी हर चीज की डॉक्यूमेंट्स है मेरे पास, जो पाकिस्तानी नेशनल है। मेरी बच्चा पाकिस्तानी नेशनल है, मेरी क्यों एंट्री बंद है? मैंने क्या किया है? मेरी बच्चा माँ के बगैर कैसे रहेगी? कोई हुकूमत के नहीं कहती है कहीं भी आप चले जाए, किसी भी मुल्क चले जाए, माँ से जुदा किसी बच्चे को नहीं किया जाता है। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখা যাচ্ছে পাকিস্তান ভারতের প্রধান স্থল সীমান্ত আটারি ওয়াগা বর্ডারে। ভারতীয় পাসপোর্ট থাকায় পাকিস্তানে ঢুকতে পারছেন না অনেকে, যাদের বেশিরভাগই বিবাহ বন্ধনে আবদ্ধ পাকিস্তানের নাগরিকদের সঙ্গে। সেক্ষেত্রে স্বামী সন্তান পাকিস্তানে যেতে পারলেও সীমান্তে বাধার মুখে পড়ছেন তারা। यहाँ मैं दिल्ली में रहती हूँ, दिल्ली के अंदर। हाँ, शादी कराची में हुई। मेरे 4 बच्चे हैं छोटे, उनको वीजा नहीं दिया, मैं उनके साथ उनको ला नहीं पाई। अब बच्चों के बगैर सिर्फ 15 दिन के लिए आई थी, लेकिन अब मुझे इस हादसे की वजह से जाना पड़ रहा है। पर यहाँ से एंट्री नहीं होने दे रहे, अंदर मुझे जाने नहीं दे रहा। आपसे अपील है, आप मुझे किसी तरीके से मेरी लाइफ चलाएं, और मेरी अपील है आपसे, आप मुझे वहाँ तक जाने दें, मुझे अपने बच्चों से जुदा न करें। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। হামলায় ইসলামাবাদের মদত আছে অভিযোগ তুলে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নেয় নয়াদিল্লি। এর জবাবে ভারতের নাগরিকদের ভিসা বাতিল করে ইসলামাবাদ। এতে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন ভারতে অবস্থানকারী পাকিস্তানি এবং পাকিস্তানে অবস্থানকারী ভারতীয়রা। 229 पाक नेशनल 2 दिन में इंडिया से पाकिस्तान गए। एज इट इज ही इंडियन नेशनल जो पाकिस्तान में वीजे पे गए हुए थे, कल 105 और आज 287, टोटल 392। এদিকে পেহেলগাম কাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে কাশ্মীরে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনারা। এ পর্যন্ত 1,500-এর বেশি আটক করেছে তারা। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। গাজায় শনিবার রাতভর ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 40 জনের। একই দিনে হামাসের পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা ও এক আন্ডারকভার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় 2 মাস ধরে
গাজায় ত্রাণ বন্ধ রাখায় এবার উপত্যকাটিতে পূর্ণাঙ্গ মাত্রায় দুর্ভিক্ষের আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা বলছেন, স্থানীয় সহায়তা সংস্থাকে দেওয়ার মতো আর কোনো খাবার মজুত নেই। তাদের অভিযোগ, এমনটা চলতে থাকলে গাজায় বাকি মানুষ অনাহারেই মারা যাবেন। অন্যদিকে গাজা যুদ্ধের অবসান ও 56 জন ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার রাতেই তেল আবিবে কয়েক দফায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতানিয়াহু পতনের দাবিতে স্লোগান দিয়ে ও বাঁশি বাজিয়ে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। ইরানের বন্দর আব্বাসে কন্টেইনার লিকেজের ফলে রাসায়নিক বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। আহত বা দগ্ধ হয়েছেন অন্তত 750 জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানায়, রাজধানী তেহরান থেকে 1000 কিলোমিটার দক্ষিণে শহীদ রাজেই বন্দরের বিস্ফোরণের সূত্রপাত। কন্টেইনারে থাকা তরল রাসায়নিকের জন্য ওই বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা। কিন্তু কন্টেইনারে লিকেজের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারছেন না তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্রমন্ত্রীকে বন্দর আব্বাস শহরে পাঠিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিবিসি বলছে, শনিবারের এই বিস্ফোরণের প্রভাব পড়েছে আশপাশের অন্তত 50 কিলোমিটার এলাকা জুড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট। এবারে খেলার খবর। পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এদিকে পাকিস্তান নারী দলের ওপেনার গুল ফিরোজা জানিয়েছেন, ভারতে গিয়ে খেলার কোনো ধরনের ইচ্ছা বা আগ্রহ নেই তাদের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সেই সাথে আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের সাথে ম্যাচ না খেলাকে সমর্থন জানিয়েছেন তিনি। 22 এপ্রিল পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। ভারতীয় কর্তৃপক্ষ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। 1 দশকের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে নেই কোনো দ্বিপাক্ষিক সিরিজ। 2013 সাল থেকে কেবলমাত্র আইসিসি টুর্নামেন্টে অংশ নেয় দুই দল। তবে সাম্প্রতিক হামলার ঘটনায় পরিস্থিতি হতে পারে আরও নাজুক। এক সাক্ষাৎকারে সৌরভ সাংবাদিকদের বলেন, পাকিস্তানের সাথে সব সম্পর্ক ছিন্ন করা জরুরি। तोड़ना भी चाहिए, 100% तोड़ना चाहिए, स्ट्रिक्ट एक्शन लेना जरूरी है। ये कोई मजाक नहीं है यार, हर साल ऐसे होता रहता है। बोर्ड चिठी दिले ठीक करবে, टेररिज्म कैनॉट बी टॉलरेटेड। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ঘোষণা হয়েছিল, আগামী কয়েক বছর ভারত পাকিস্তান একে অপরের দেশে খেলতে যাবে না। মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কা কিংবা দুবাই। পাকিস্তান ওপেনার গুল ফিরোজা কখনোই ভারতে খেলতে যেতে আগ্রহী না। इतना तो हमें पता है कि एशियन कंडीशंस ही होंगी और জুলাই শহীদ জসিমের কন্যা লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার। সংঘবদ্ধ ধর্ষণের মানসিক চাপ থেকে আত্মহনন, দ্রুত বিচারের দাবি সরকার। শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের আন্দোলনে ইউআইইউ উপাচার্য, ডিন, বিভাগীয় প্রধানদের একযোগে পদত্যাগ। ভিসি ছাড়া বাকিদের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের। পুরোটাই সিন্ডিকেট ওয়াইজ মাফিয়াদের মতো তারা সিন্ডিকেট নিয়ে বের হয়ে যেতে যাচ্ছে, যাতে পুরো ভার্সিটি অচল হয়ে যায়। আমরা যারা আন্দোলনরত স্টুডেন্ট ছিলাম তাদের ছাত্রত্ব বাতিলের হুমকিও এই পর্যন্ত দেওয়া হয়েছে। পোশাক শিল্পে টানাপোড়েন থাকলেও রপ্তানি চাঙ্গা। প্রথম 9 মাসে প্রবৃদ্ধি 11%। মার্কিন শুল্ক নীতি মোকাবিলায় কৌশল নির্ধারণের পরামর্শ। সময় মতো বাড়ি ভাড়া করায় এবার হজে ভিসা জটিলতার শঙ্কা নেই। কঠোর নজরদারির মধ্যে থাকবে এয়ারলাইন্স ও এজেন্সিগুলো। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।